হ্যালো বন্ধুরা, আবারও ফারুক স্টাডি চ্যানেলে আপনাদের স্বাগত। তো আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে গ্রাম পঞ্চায়েত কর্মী নিয়োগ 2024। ভ্যাকেন্সি রয়েছে আমাদের 6652টি। এর মধ্যে একটি ভ্যাকেন্সি বা সিট আপনার দরকার। সেজন্য আপনাকে সিলেবাস অনুসারে বিভিন্ন যে বিষয়গুলি রয়েছে সেগুলি খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে এবং জানতে হবে যত্ন সহকারে। তো আজকে যে বিষয়টি আমি আলোচনা করব সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের নদিয়া ডিস্ট্রিক্টের 2018 সালে যে সাধারণ জ্ঞান অর্থাৎ জিকে থেকে প্রশ্নগুলি এসেছিল ভূগোল বিষয়ে, সেগুলি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি। তার আগে একটি কথা আরও বলে নিই যে এই প্রশ্নগুলি আলোচনার সাথে সাথে বোর্ড কথা থেকে প্রশ্নগুলি টার্গেট করতে পারে এবং বিকল্প যে অপশনগুলো রয়েছে সেগুলির প্রশ্ন সাজিয়ে আপনাদের সামনে উত্তরগুলো জানিয়ে দেওয়া হবে। সেজন্য ভিডিওটি না টেনে আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। কী কী প্রশ্নগুলি ছিল সেগুলি এবার দেখে নিই। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে, ভারতে সর্বশেষ জনগণনা হয়েছিল 2011 সালে, 1991 সালে, 2001 সালে, 2005 সালে। তো এখানে আমাদের আলোচ্য উত্তর হচ্ছে 2011 সালে। দেখতে পাচ্ছেন 2011 সালে আমাদের সর্বশেষ জনগণনা হয়। এই জনগণনায় ভারতের যে জনসংখ্যা ছিল তা ছিল 121,93,422 জন এবং ভারতের যে জনঘনত্ব ছিল সেটা ছিল কত? জনঘনত্ব ছিল আমাদের 382 জন পার বর্গ কিলোমিটার। মনে রাখবেন, এটাও বারবার প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসে থাকে, এটাও মনে রাখতে হবে। 2001 সালে ভারতের জনসংখ্যা ছিল 102 কোটি প্রায়। মনে রাখবেন, এটাও পরীক্ষায় আসতে পারে, কারণ 2011 পর 10 বছর অন্তর অন্তর আমাদের জনগণনা হয়। 2011 পর সেই 2021 সালে করোনার জন্য জনগণনা সম্ভব হয়ে ওঠেনি। তো আপনাদের এখান থেকে মনে রাখতে হবে জনসংখ্যা যে 3 প্রকার, আন্ডার পপুলেশন, ওভার পপুলেশন অ্যান্ড অপটিমাম পপুলেশন, এই 3টার সংজ্ঞা আপনারা মনে রাখবেন। এবং 2011 সালে জনসংখ্যা কত ছিল, ভারতের জনঘনত্ব কত, তারপর সব থেকে বেশি রয়েছে আমাদের পশ্চিমবঙ্গের পাশের রাজ্য প্রতিবেশী, সেটা হচ্ছে বিহারের সব থেকে জনঘনত্ব বেশি ছিল 1102 জন 2011 সেন্সাস অনুসারে, এবং পশ্চিমবঙ্গে রয়েছিল 1029 জন। তো এই প্রশ্নগুলি আপনাদের অবশ্যই মনে রাখতে হবে। তারপর 2 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের সুন্দরবনের মৃত্তিকা কোনটি? লাল মাটি, লবণাক্ত মাটি, পলি মাটি, কালো মাটি। তো এখানে আমাদের আলোচ্য উত্তর হচ্ছে লবণাক্ত মাটি। কেন লবণাক্ত মাটি? আমরা দেখো এই পাশে কি বে অফ বেঙ্গল, বি রয়েছে, বে অফ বেঙ্গল, আর এই জায়গাটায় আমাদের রয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য। তাহলে এই জায়গাটা আমাদের সুন্দরবন, তাহলে বে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগর, সাগরের পাশে নুন মাটি থাকে, সেজন্য লবণাক্ত মাটি উত্তর। মনে রাখবেন। আর পলি মাটি ভারতের সব থেকে বেশি রয়েছে, প্রায় 40%। যদি বলে ভারতের সব থেকে কোন মাটির পরিমাণ বেশি, তাহলে পলি মাটি মনে রাখবেন। তারপরে 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের রাজধানীর অবস্থিতি কোথায়? নিরক্ষরেখার নিকটে, কর্কট ক্রান্তির নিকটে, মকর ক্রান্তির নিকটে, আর্কটিক সার্কেল। তো অবশ্যই মনে রাখবেন যে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা গেছে আমাদের কৃষ্ণনগর যে শহর রয়েছে তার উপর দিয়ে। তাহলে নদিয়া ডিস্ট্রিক্ট দিয়ে উপরে আমাদের 23.5 ডিগ্রি উত্তর যে কর্কট ক্রান্তি রেখা রয়েছে, সেই কর্কট ক্রান্তি রেখার উপর দিয়ে বিস্তৃত পশ্চিমবঙ্গের রাজধানী। পশ্চিমবঙ্গের রাজধানী কোথায়? কলকাতায়। কলকাতার যে কৃষ্ণনগর শহর রয়েছে তার উপর দিয়ে গেছে, অর্থাৎ নদিয়া ডিস্ট্রিক্টের উপর দিয়ে গেছে আমাদের এই কর্কট ক্রান্তি রেখা। মনে রাখবেন, নিরক্ষরেখার মান হচ্ছে 0 ডিগ্রি, আর কর্কট ক্রান্তি হচ্ছে আমাদের 23.5 ডিগ্রি, আর মকর ক্রান্তি 23.5 ডিগ্রি দক্ষিণ। ঠিক আছে, মনে রাখবেন এটা। তো অবশ্যই এই নিরক্ষরেখা 0 ডিগ্রি, মূল মধ্যরেখাও 0 ডিগ্রি, নিরক্ষরেখার মূল মধ্যরেখার মান 0 ডিগ্রি, এগুলো মানগুলো আপনাদের মনে রাখতে হবে। কর্কট ক্রান্তি রেখার মান 23.5 ডিগ্রি উত্তর, আর মকর ক্রান্তির রেখার মান 23.5 ডিগ্রি দক্ষিণ মানে সাউথ। এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন। তারপরে 4 নম্বর প্রশ্নে বলা হয়েছে, পশ্চিমবঙ্গের উত্তর প্রবাহী নদী হলো তিস্তা, জলঢাকা, রায়ডাক, গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা, গঙ্গা, দামোদর, গঙ্গা।
তো এখানে আমাদের আলোচ্য উত্তর হচ্ছে তিস্তা, জলঢাকা, রায়ডাক। তাহলে আমরা জানি যে পশ্চিমবঙ্গের যদি এটা ম্যাপ আমরা ধরি, তাহলে এরকমভাবে শিলিগুড়ি, এখান থেকে আমাদের তিস্তা নদী, এদিকে রায়ডাক, এদিকে জলঢাকা। তাহলে এই পশ্চিমবঙ্গের উত্তর যে প্রবাহী নদী সেটা হচ্ছে তিস্তা, জলঢাকা, রায়ডাক। অবশ্যই মনে রাখবেন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। গঙ্গা, ব্রহ্মপুত্র, তিস্তা গঙ্গা, দামোদর গঙ্গা, এগুলোর যে ডান তীরে এবং বাম তীরের উপনদী সেগুলো পরীক্ষায় আসে, সেগুলো দেখে রাখবেন। 5 নম্বর প্রশ্নে বলা হয়েছে পশ্চিমবঙ্গের কোন জেলায় সর্বাধিক মালভূমি রয়েছে? তো মেদিনীপুর, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান। অবশ্যই মনে রাখবেন যে সবথেকে যে মালভূমি বেশি রয়েছে সেটা হচ্ছে আমাদের পুরুলিয়া মনে রাখবেন। বর্ধমানকে ধানের গোলা বলা হয়, সেটাও মনে রাখবেন। তারপরে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে যে হিমালয়ের পাদদেশের সমভূমি দার্জিলিং জেলায় কী নামে পরিচিত? দার্জিলিং জেলায় পর্যটন কেন্দ্র হচ্ছে দার্জিলিং জেলা, সেই পর্যটন কেন্দ্রে কী নামে পরিচিত? হিমালয়ের যে পাদদেশের সমভূমি সেটা অবশ্যই ডুয়ার্স, তরাই, বারিন্দ, রার। তো তরাই নামে পরিচিত, মনে রাখবেন তরাই। তো এখানকার আলোচ্য উত্তর হচ্ছে আমাদের তরাই অঞ্চল। হিমালয়ের যে পাদদেশের সমভূমি সেটি আমাদের তরাই নামে পরিচিত। এবার যদি আমরা বিকল্প প্রশ্নগুলি দেখি, প্রশ্নটির অপশনগুলো, তাহলে ডুয়ার্স কি? ডুয়ার্স শব্দের অর্থ হচ্ছে দরজা, মনে রাখবেন। ডুয়ার্স শব্দের অর্থ দরজা। এটি পূর্ব হিমালয়ের কাছে ওয়েস্ট বেঙ্গল এবং আসাম নিয়ে ডুয়ার্স অঞ্চলটি গঠিত, মনে রাখবেন। তিস্তা নদীর যে পশ্চিম অংশ তা তরাই নামে পরিচিত এবং তিস্তা নদীর পূর্বের যে অংশ তা ডুয়ার্স নামে পরিচিত, এটা মনে রাখবেন। এই বারিন্দ বা বরেন্দ্রভূমি কাকে বলে? তো মনে রাখবেন উত্তরের যে সমভূমি রয়েছে 3টি উপবিভাগে বিভক্ত, একটি হচ্ছে বারিন্দ, একটা দিয়ার, একটা তাল। তো বারিন্দ হলো যে মালদা জেলার পূর্বভাগ এবং উত্তরভাগের দক্ষিণ দিনাজপুর এর যে কিছু অংশ প্রাচীন পলি দ্বারা গঠিত, সেই অঞ্চলকে বারিন্দ বলা হয়, মনে রাখবেন। আর রার কি? রার ভারতের পূর্বাঞ্চলের রাজ্য, যেটা রয়েছে বাংলা বা পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডের এক বিশেষ ঐতিহাসিক ও ভৌগোলিক অঞ্চল, এটাও মনে রাখবেন। তো এখানকার আমাদের আলোচ্য উত্তর হলো তরাই অঞ্চল। এই ডুয়ার্স শব্দের অর্থটাও মনে রাখবেন, দরজা বা প্রবেশদ্বার। তারপরে আমরা পরের প্রশ্নে দেখে নিই কী বলা হয়েছে। যে 7 নম্বর প্রশ্নে ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন, ভার্গিস কুরিয়েন, নরম্যান বোরলক, ডি, অপশন ডি হবে, এটা ডি, বি ও সি উভয়। তাহলে কি বলা হচ্ছে যে ভারতের সবুজ বিপ্লব, ভারতের যখনই বলবে আমরা জানি সবুজ বিপ্লব গম চাষের জন্য বিখ্যাত। 1960 দশকে আমাদের পাঞ্জাব, হরিয়ানায় সবুজ বিপ্লবের মাধ্যমে গম চাষে উন্নতি ঘটেছিল। সেক্ষেত্রে আমাদের এই ভারতের সবুজ বিপ্লবের জনক হলেন MS স্বামীনাথন। তো আমাদের এখানে আলোচ্য অপশন এ সঠিক উত্তর, MS স্বামীনাথন, মনে রাখবেন। যদি আমাদের পৃথিবীর সবুজ বিপ্লবের জনক বলতেন তাহলে নরম্যান বোরলক হতো। তো ভার্গিস কুরিয়েন হবে না, ভার্গিস কুরিয়েন হচ্ছে শ্বেত বিপ্লবের জনক বা লৌহ শিল্প বা দুধ শিল্পের সাথে জনক বা যুক্ত যে ব্যক্তি, তিনি হলেন ভার্গিস কুরিয়েন। বিওসি তো কোনো মতেই হবে না। তাহলে বুঝতে পারছেন MS স্বামীনাথন হলো ভারতের সবুজ বিপ্লবের জনক এবং পৃথিবীর সবুজ বিপ্লবের জনক হচ্ছে নরম্যান বোরলক, আর ভার্গিস কুরিয়েন হচ্ছে শ্বেত বিপ্লব বা দুধ বা লৌহ শিল্পের জনক।